গুড মর্নিং এভরিওয়ান। আম আজকে তো মোটামুটি হচ্ছে টেস্টের উপর ক্লাস আরকি। তো এখন যার যা প্রবলেম আছে বলা শুরু করে দাও। আমাদের বেশি সময় আমরা নিব না। 40 মিনিটস এর মধ্যে হচ্ছে ক্লোজ করে দিব আরকি। মানে ফার্স্ট সেশনেই শেষ হয়ে যাবে আর সেকেন্ড সেশন আর ওপেন করতেছি না। তোমাদের টপিকস কিসের উপর ছিল টার্ম টেস্টে? টপিকস কোনটা দিছে এটা খেয়াল আছে? ট্রান্সপোর্টেশন প্ল্যানিং, রোড ট্রান্সপোর্ট সিস্টেম, ট্রাফিক স্টাডি আর ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স ছিল। ওকে, খুব ভালো কথা। তো এর মধ্যে এট ফার্স্ট সেটা হচ্ছে রোড ট্রান্সপোর্ট সিস্টেমের কথা যদি বলি, টোটালি টপ টু বটম হচ্ছে স্মল সব থিওরি আরকি। তো এখান থেকে তো আসলে থিওরিটিক্যাল ছাড়া ম্যাথমেটিক্যাল কোনো কিছু নাই এবং এখানে কোনো কোয়েশ্চেন থাকার কথাও না। আছে নাকি কোনো কোয়েশ্চেন? থাকলে করে ফেলো। এখানে সবকিছু আসলে রোড ট্রান্সপোর্ট সিস্টেমের উপরে মানে রোডের মধ্যে বিভিন্ন ধরনের কনস্টিটিউয়েন্ট কোনটাকে কি বলে সেইটার আসলে আইডেন্টিফিকেশন ছিল এই স্লাইডটাতে। সো এখানে যেহেতু পিকচারও ছিল ওভাবে না বোঝার তেমন কিছু নাই আই গেস। কিসের সমস্যা হচ্ছে? ট্রান্সপোর্টেশন প্ল্যানিং। জি ম্যাম, ওইটা জন্য পার্কিং ছিল। ওকে, আরেকটা ছিল আমি ট্রাফিক স্টাডিতে। ঠিক আছে, দাঁড়াও ওপেন করতেছি। আচ্ছা, ওটা আমি ওপেন করতেছি। পাশাপাশি আমি একটা কথা বলে ফেলি। তোমাদের অ্যাসাইনমেন্ট যেটা ছিল, যে ম্যাথটা মানে যে অ্যাসাইনমেন্ট বলতে যে লাস্ট তোমার রোডওয়ে ক্যাপাসিটর লেভেল অফ এলওএস এর উপর যেটা ছিল লেভেল অফ সার্ভিস। তো সেইখানে প্রবলেম 2 যে ম্যাথটা ছিল যেখানে নাম্বার অফ ল্যান্ড বের করতে বলছে। আই ডোন্ট নো তোমরা ওখানে আসলে কি করছো? আমি মানে বুঝতেছি না বিষয়টা। আমি একটু কনফিউজড যে এখানে আসলে তোমরা এই যে যেটার জন্য সমস্যা হয়েছিল যে পরবর্তীতে একদম লাস্ট কে জানি একজন আইডেন্টিফাই করছিল যে এখানে আম যে নাম্বার অফ ল্যান্ডের উপর যে রিডাকশন ফ্যাক্টর যেটা, সেইটা আসলে তোমরা কিভাবে বের করছো? আমি বুঝতে পারতেছি না বিষয়টা। আমি যতটুকু দেখছি আমার কাছে মনে হয়েছে যে তোমরা সরাসরি রাইট শোল্ডার ল্যাটারাল ক্লিয়ারেন্স এর যে উইথ যেটা 1.2 মিটার সেটা লিখে দিছো ডিরেক্ট। না ম্যাম, এরকম কিছু করিনি তো। আচ্ছা, এরকম কিছু যদি না করে থাকো তাহলে যে বললা মানে তোমার তোমার কত আসছে এই ভ্যালুটা? 1.2 আসছে ম্যাম টেবিল 3 থেকে। টেবিল 3 থেকে 1.2 আসছে। জি ম্যাম। টেবিল 3 থেকে 1.2 কিভাবে আসে? নাম্বার অফ ল্যান্ড কত ধরছো? ম্যাম অনেক আগে করছি তো। আমি তো ম্যাম এই যে ইন্টারসেকশন করে টেবিল 3 থেকে পাইছিলাম। টেবিল 3 থেকে ইন্টারসেকশন করে পাইছো। আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং। আচ্ছা, আমি দাঁড়াও স্লাইডটা মনে হয় আমি একটু ওপেন করি। স্লাইডটা একটু ওপেন করলে ম্যাম। হ্যাঁ, স্লাইডই ওপেন করতেছি। ওয়েট আ মিনিট। ঠিক আছে, চ্যাটে কি আসছে? I could not submit by assessment resolution. Can I submit it later? ম্যাম রাইট শোল্ডার ক্লিয়ারেন্স ধরছি 4 ফিট 1.2 মিটার কে, আর হচ্ছে 1.2 ল্যান্ড বোধহয় ধরা হয়েছে 2 মেবি। কোশ্চেন দেখতে হবে। ওকে, হ্যাঁ, কি বলতেছিলাম? স্ক্রিন দেখতে পাচ্ছ তো নিশ্চয়ই নাকি? জি ম্যাম। আচ্ছা, এখানে তোমাদের রাইট শোল্ডার ল্যাটারাল ক্লিয়ারেন্স ছিল 1.2 মিটার 2 মিটার। আর এটা হ্যাঁ, হচ্ছে 4 ফিট ম্যাম। আচ্ছা, 4 ফিট। তো 4 ফিটের জন্য নাম্বার অফ ল্যান্ড কি তুমি 2 ধরছো পার ডিরেকশনে?
জি ম্যাম। মানে নাম্বার অফ ল্যান্ড পার ডিরেকশনে 2 ধরছো, মানে এটা তুমি তোমার মতো করে ধরছো নাকি? ম্যাম এটাতে 2 ধরা হয়েছিল, হ্যাঁ 2 ধরা হয়েছিল। হ্যাঁ, কারণ 2 না ধরলে তো এখানে 1.2 আসার কথা না, রাইট? আচ্ছা, তো 2 ধরার পরে কি তোমার ওইখানে নাম্বার অফ ল্যান্ড যেটা ফাইনালি সেটা 3 আসছে? জি ম্যাম, তারপর ধরে নিয়েছি যে মানে এটার জন্য আসলে বেশি চেঞ্জ হয় না। আমি আবার এটা চেক করছি যে ক্যাপাসিটির ভ্যালুটা বেশি ভেরিয়েন্স করে না। আমি আবার 3 ধরেও একটা ক্যালকুলেশন করছি, বাট এটার মানে দেখাই না ম্যাম। মানে 3 ধরে হলে আপনার আসে 0.8। তো 0.8 এর জন্য মান খুবই সামান্য পরিমাণ কমে। আপনি ম্যাম এফএফএস মানে ভ্যালুটা। আচ্ছা, হ্যাঁ, আমি বুঝতে পারছি। এফএলসি যে ভ্যালুটা মানে ফর লাইট সোলজার ক্লিয়ারেন্স যেটা হচ্ছে রিডাকশন ফ্যাক্টর, সেটা তুমি বলতে চাচ্ছ যে নাম্বার অফ লাইন যদি তুমি 3 ও ধরো ইন ইচ ডিরেকশন, সেক্ষেত্রে 0.8 এর জন্য ভ্যালুটা খুব বেশি ফ্লাকচুয়েট করে না। দ্যাট মিনস হচ্ছে ফাইনাল ভ্যালু 3 এর কাছাকাছিই থাকে নাম্বার অফ লাইনের ভ্যালু। হয় না ম্যাম? হ্যাঁ, না সেটা অবশ্যই হইছে। মানে আমার কথা হচ্ছে তুমি এটা বলতেছো যে তুমি ওভাবে চেক করে দেখছো যে ওভাবেও হচ্ছে তোমার 3 এর কাছাকাছি আসে ভ্যালু, রাইট? জি ম্যাম। আচ্ছা, আর কেউ নাম্বার অফ লেন ইন ওয়ান ডিরেকশন 4 ধরে করছো? ম্যাম নাম্বারটা তো 1 থেকে 4 এর মধ্যে ভেরি করে, তখন একটা নাম্বার এজিউম করে এই ম্যাথটা করছি ম্যাম। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো আমি বুঝতে পারছি যে এজিউম করে করছো। কিন্তু আমি এটা বলতেছি যে নাম্বার অফ ল্যান ইন ওয়ান ডিরেকশন কেউ কি 4 এর 4 নিয়ে করছো কিনা? 4 এর জন্য কি কেউ করছো? মানে এই যে 4 এর জন্য তোমাদের ভ্যালু মনে হয় এখানে 0.4 আসবে। সেক্ষেত্রে চেক করে কেউ দেখছো কিনা যে ফাইনালি তোমার নাম্বার অফ ল্যানটা কত আসতেছে? কারণ এখানে শোনো আমি বলি বিষয়টা হচ্ছে এরকম আরকি। মানে আমি জাস্ট এই জিনিসটা মেক সিউর করতে চাচ্ছি যে তোমরা যে ম্যাথটা করছো, কারণ এখানে কিন্তু আমাদের একটা কাইন্ড অফ শর্টকামিং ছিল যে আমাদের কোশ্চেনে ওভাবে অ্যাভেলেবল ইনফরমেশন নাই বলতে গেলে। কারণ এই প্রশ্নটাতে নাম্বার অফ লাইনের জন্যই যেহেতু আমরা ফ্যাক্টরটা বের করি, তো নাম্বার অফ লাইনটা আমাদের এজিউম করা লাগতেছে। তো এই এজিউমড যে ভ্যালুটা এজিউম যে ভ্যালুটা সেই ভ্যালুটা আসলে কিভাবে ভেরি করতেছে সেই জিনিসটা আমার বুঝা দরকার। 2 আর 3 এর ক্ষেত্রে যে হবে সেই জিনিসটা আমি আগেও বুঝতে পারছি। সেজন্যই আমি তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম 4 ধরে করতে। এখন 4 ধরে কি কেউ করছো কিনা? আচ্ছা। তো এখন তোমরা যে 2 or 3 ধরে যে করছো এটার জাস্টিফিকেশন কি? মানে এটা তো এখন এখানে অ্যানসার জানো সেই হিসাবে চিন্তা করতেছো 2, 3 এটা ধরলেই হয়ে যাচ্ছে। তো এখানে মানে কি হিসাবে 2 or 3 ধরতেছো? এটা কি কোনো এরকম কোনো কিছু কোনো জাস্টিফিকেশন তোমরা পাইছো কিনা? নাকি তোমরা তোমাদের মতন অ্যাজিউম করে এভাবে ধরে নিছো? ম্যাম এটা এজিউম করছি যে যদি আমরা এখানে 2 বা 4 ও ধরি তাও কিন্তু এফএফএস এর মানের মধ্যে তেমন চেঞ্জ আসে না। সেজন্য একটা মান আচ্ছা, ধরে আচ্ছা। নিছি। আচ্ছা, এটা আমি কোনো সেই জিনিসটাই বলতে চাচ্ছি। আমি এই জিনিসটাই বলতে চাচ্ছি যে নাম্বার অফ লাইন ইন ওয়ান ডিরেকশন 4 ধরেও কি একই রকম মানে মোটামুটি পাশাপাশি ভ্যালু আসে কিনা? কারণ যেহেতু বলতেছো এফএফএস এর ভ্যালু অতটা চেঞ্জ হয় না, দ্যাট মিনস হচ্ছে ওটা তো হুম, কাছাকাছি ভ্যালু আসবে ম্যাম। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সেটাই ম্যাম আমি এটা ওয়ান মেক সিউর কাইন্ড করতে অফ চাচ্ছি। তার মানে হচ্ছে ট্রায়াল এন্ড আমাদের এরর মেথড ম্যাম। মানে এভাবেই করছি, ট্রায়াল এন্ড মেথড এরর। ইয়া। এটা ঠিক আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে কি এখানে ফ্লাকচুয়েশনটা কিভাবে আমরা ওরকম ডিফারেন্সটা তো বুঝায় যাওয়ার কথা না। কারণ বিএফএফএস যে ভ্যালুটা সেই ভ্যালুটা তো তোমার মোস্ট প্রবাবলি 50, 60, 70 এরকমের মধ্যে সবসময় আসবে। তো এরকম আসলে খুব স্বাভাবিক তখন ওইটার সাপেক্ষে আমি এই যে পয়েন্টের মতন একটা ভ্যালু মাইনাস করতেছি সেক্ষেত্রে তো ভেরিয়েন্স খুব বেশি আসলে হওয়ার কথাও না। লজিক্যালি তো ওইটাও আসলে হয় আরকি। তো আমাদের তাহলে এই জিনিসটা আমাদের খুব বেশি একটা সমস্যা না। আমি এটা চিন্তা করতেছিলাম যে এটা আসলে কোন ধরনের প্রবলেম ক্রিয়েট করবে কিনা। তো ঠিক আছে তোমাদের যেহেতু এটা আসছে ঠিক মতন তাহলে তো আর কোন সমস্যা নাই। এখন কথা হচ্ছে আমরা ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এ যাই, হ্যাঁ? মেবি তোমাদের মধ্যে কেউ বলছিলা যে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এ ওখানে সমস্যা আ কাঁচা রোড, পাকা রোড, এক্সিস্টিং এডিশনাল লাইন। ওকে। কি প্রবলেম এখানে? কার প্রবলেম বলছিলা এখানে? জাস্ট ক্যালকুলেশনটা আরেকবার ও তানি? আচ্ছা ঠিক আছে।
এটা হুম। ক্যালকুলেশনটা হচ্ছে ঠিক আছে। এখানে তো আমাদের ম্যাথ মোটামুটি একটাই ছিল এবং পরবর্তীতে আরেকটা ম্যাথ হচ্ছে আমরা দিছিলাম। সেটা হচ্ছে এই ভ্যালুটার এই রেঞ্জ গুলার জন্য ছিল। সেটাতে একই সেম জিনিসই জাস্ট হচ্ছে তোমার মানে এইখানে নাম্বার অফ ভিলেজ এবং টাউন পপুলেশন রেঞ্জের বিষয়টা একটু ডিফারেন্ট ছিল আরকি। তো প্রথমত যেটা সেটা হচ্ছে এই ইকুয়েশন দিয়ে হচ্ছে আমি ১ম দিকে যে ইকুয়েশনটা আছে সেটার জন্য হচ্ছে আমি টোটাল লেংথ অফ রোড যেটা সেটা হচ্ছে বের করতেছি। আর পরবর্তীতে আরেকটা ইকুয়েশন আছে সেখানে হচ্ছে আদার মানে মেবি হচ্ছে তোমার সাব আর্টেরিয়াল যে রোড গুলা থাকে মানে হচ্ছে হাইওয়ের সাথে কানেক্টিং যে রোড গুলা থাকে বা মানে ইন্টার ভিলেজ যে রোড গুলা থাকে সেইগুলোর ক্ষেত্রে বলছে আর কি আদার ডিস্ট্রিক্ট রোডস এন্ড ভিলেজ রোডস। আর প্রথমটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে, মেজর ডিস্ট্রিক্ট রোডস। মেজর ডিস্ট্রিক্ট রোডস আমরা অনেক সময় আর্টেরিয়াল রোডও বলি বা স্ট্রিট বলি। তো ওইটার জন্য হচ্ছে বের করতে হয়েছে। তো এখানে খেয়াল করে দেখো যে আমাদের সবগুলা ভ্যালু কিন্তু এখানে দেওয়া আছে। সো আমাদের এখানে ভেরিয়েন্ট কি কি যে এ হচ্ছে এগ্রিকালচার এরিয়া, বি নন এগ্রিকালচারাল, এ দিয়ে মানে এগ্রিকালচারাল, এ ফর এগ্রিকালচারাল এরিয়া আর কি, ঠিক আছে, সিম্বল দিয়ে বোঝা যাচ্ছে। এনটা হচ্ছে নাম্বার অফ ভিলেজ টাউন, টি হচ্ছে নাম্বার অফ টাউন এন্ড ভিলেজ, এন এর রেঞ্জটা হচ্ছে 2001 থেকে 5000, টি এরটা হচ্ছে মোর দেন 5000, আর ডি যে ভ্যালুটা সেটা হচ্ছে 15% অ্যাজ ডেভেলপমেন্ট অ্যালাউন্স ফর ফিউচার 20-year ডেভেলপমেন্টস ইন এগ্রিকালচার এন্ড ইন্ডাস্ট্রিজ। আর আর যেটা সেটা হচ্ছে এক্সিস্টিং লেংথ অফ রেলওয়ে ট্র্যাক। তো ডি এর বিষয়টা সম্ভবত আমি আগেও বলছি যে এখানে তো আসলে এগ্রিকালচারাল প্রোডাক্ট বা এগ্রিকালচারাল যেই মানে ভ্যালুটা আমি আসলে দিচ্ছি ইন টোটাল এরিয়া হিসেবে বলো বা যেটা হিসেবে বলো, তো সেখানে আসলে যেহেতু এটা একটা প্রোডাক্টিভ রিজন হিসেবে মানে এজিউম করে কাজ করতেছি, তো সেখানে আসলে ডেভেলপমেন্টের বিষয়টা আমার ধরাই লাগে, মানে সেফ সাইড আরো কিছু ফ্যাক্টর অ্যাড করে দিই আর কি আমরা, সেজন্যই ডি আর একটা ভ্যালু সাম আকারে আসলে দেওয়া হয়েছে। একই রকম ভাবে এখানে টোটাল লেংথ অফ আদার ডিস্ট্রিক্ট রোডস এন্ড ভিলেজ রোডের ক্ষেত্রে ইকুয়েশন দেওয়া আছে। সেটা হচ্ছে যে ভি ওই মানে পপুলেশন রেঞ্জ অনুযায়ী আর কি, যেভাবে আমাদের নাম্বার অফ টাউন এন্ড ভিলেজেস এর যে ভ্যালু গুলো সেটা পপুলেশন অনুযায়ী দেওয়া আছে, তো সেইভাবে আমরা হচ্ছে যে ভেরিয়েন্ট যেটা আসলে যাচ্ছে সেইভাবে হচ্ছে আমরা ভ্যালু পুট করব। তো এখানে দেখো এখানে হচ্ছে টোটাল লেংথ অফ পাকা রোড, ঠিক আছে। তো এই বিষয়টা যদি আমরা বুঝতে চাই তাহলে এই জিনিসটা নিশ্চয়ই আমরা খেয়াল করতে পারতেছি যে আমাদের এই যে ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে, মেজর ডিস্ট্রিক্ট রোড, এগুলাতে আমরা যেই লেংথটা বের করতেছি সেটা অবশ্যই পাকা রোড হবে। অফকোর্স ওটা মেটাল রোড হবে, ঠিক আছে, নন মেটাল রোড হবে না। তো সেই হিসাবে সেই কমন সেন্সটা যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে দেখো এই প্রথম দিকের ইকুয়েশনটাই আমাদের আসতেছে, যেগুলো মিললে হাইওয়ে এর জন্য আমরা হচ্ছে যে ইকুয়েশনটা ইউজ করি। তো সেখানে এর ক্ষেত্রে বলা আছে তোমার আমাদের এরিয়া অফ রিজন আন্ডার প্ল্যানিং, আচ্ছা এটা তো হচ্ছে আমাদের পরে হতে লাগবে। আর এগ্রিকালচারাল ডেভেলপড এরিয়া যেটা সেটা আমাদের বলা আছে এ, সেটা হচ্ছে 7200, আর বি যেটা সেটা আমরা বলছি নন এগ্রিকালচার। তো নন এগ্রিকালচারটা হচ্ছে আমরা টোটাল এরিয়া থেকে যদি এগ্রিকালচারটা মাইনাস করি তাহলে হচ্ছে আমরা নন এগ্রিকালচার পেয়ে যাচ্ছি। আর ডিভাইডেড বাই 832 এগুলো তো কনস্ট্যান্ট নিউমেরিক ভ্যালু। আর এন টি এই ভ্যালুগুলো তো হচ্ছে আমার ওখানে রেঞ্জের কথা বলা ছিল যে 2001 থেকে 5000 এর মধ্যে হচ্ছে টি এর ভ্যালু, চার্টে দেওয়া আছে। আর মোর দেন 5000 এর মধ্যে হচ্ছে 14 ভ্যালুটা আসতেছে। তো এটা আমরা টোটাল করলাম, করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডি যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে 15% অফ টিল নাও আমরা যতগুলা মানে বের করছি কনস্ট্যান্ট সেই সবগুলার হচ্ছে 15% হবে। হ্যাঁ, দ্যাট মিনস হচ্ছে যে এই প্রত্যেকটা কনস্ট্যান্ট দিয়ে আলটিমেটলি আমরা বের করতেছি কি রোড লেংথ বের করতেছি। তো সাপোজ মনে করো আমার যদি এতটুকু পর্যন্ত যদি আমি চিন্তা করি যে আমার হ্যাঁ এইটুকু হচ্ছে আমার রোড লেংথ, বাকি ফ্যাক্টর গুলোকে যদি আমি বাদ দিয়ে চিন্তা করি, তো এই 15% অফ টোটাল রোড লেংথ মানে বুঝাইছে যে এতক্ষণ পর্যন্ত যে যে কনস্ট্যান্ট গুলো হচ্ছে ক্যালকুলেট করছি সেইটার হচ্ছে 15%, ঠিক আছে। তো সেইটা 15% বের করতে হলে হচ্ছে প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই কনস্ট্যান্ট ভ্যালুটা এইভাবেই লিখে রাখবো আর আলাদা করে হচ্ছে ক্যালকুলেটর এটা ক্যালকুলেশনটা করে ফেলবো যে এই টোটাল ভ্যালুটা কত আসতেছে। তারপর এটা 15% দিয়ে সেটাকে যদি আমি -200 মানে হচ্ছে এক্সিস্টিং রেলওয়ে ট্র্যাকের যে লেংথটা সেটা দিয়ে যদি মাইনাস করি আমরা হচ্ছে টোটাল লেংথ অফ পাকা রোড পেয়ে যাচ্ছি। তো আমাদের টোটাল কতটুকু হওয়া উচিত, 1761 কিলোমিটার হওয়া উচিত। তো আমাদের এক্সিস্টিং কত আছে, 700। তার মানে হচ্ছে আমাদের আরো এতটুকু হচ্ছে দেওয়া লাগতেছে, মানে আরো এতটুকু পাকা রোড হচ্ছে আমার লাগবে। এবং দেখো কোশ্চেন আমাদের এখানে বলা ছিল যে ক্যালকুলেট দ্য এডিশনাল পাকা এন্ড কাঁচা রোড, ঠিক আছে। সো এটা থেকে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে এডিশনালটা যদি অনেক সময় বলে
সেটা দেখেই কনফিউজ হওয়ার কিছু নাই যে এডিশনাল তো এখানে হবেই ভ্যালুটা, যে তোমার এরকমও হতে পারে যে তোমার টোটাল লেংথ যেটা সেটা হয়তো বা তোমার এক্সিস্টিং কেও হচ্ছে মানে এক্সিস্টিং যেটা আছে সেটার থেকে হচ্ছে তোমার টোটাল লেংথটা কম হইলো, তাহলে সেক্ষেত্রে তো আর আমার এডিশনাল আর কোনো পাকা রোড দেওয়া লাগতেছে না, মানে এক্সিস্টিংটাই আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করে ফেলতেছে অলরেডি। সো এটা কনফিউজ করার জন্য অনেক সময় দেওয়া থাকতে পারে আর কি। আর কাঁচা রোড বলতে যেটা আমরা বুঝতেছি সেটা হচ্ছে ওই যে যেটা বললাম যে আনমেটাল বা নন মেটাল যে রোডই বলো, মানে হচ্ছে ইন্টার রুরাল যে এরিয়া গুলো আছে ওইখানে যে রোড গুলা প্রোভাইড করা হয় বা আদার ডিস্ট্রিক্ট রোড যেগুলো হচ্ছে মেইনলি হাইওয়ের সাথে অথবা ভিলেজের সাথে কানেক্টিং রোড থাকে, ওইটাকে হচ্ছে সাধারণত আমরা কাঁচা রোড বলি আর কি, ঠিক আছে, বা আনমেটাল রোড বলি। তো এখানে কোশ্চেনে বলছে যে এডিশনাল পাকা এন্ড কাঁচা রোড, এটাকে হচ্ছে আমরা কাঁচা রোড হিসেবে কাউন্ট করতেছি। দেন ফাইনালি হচ্ছে আমাদের যেহেতু এক্সিস্টিং কাঁচা রোড কতটুকু আছে সেটা বলা আছে, তো সেটা থেকে যদি হচ্ছে আমি জাস্ট আমার টোটাল আমার যতটুকু হওয়া উচিত সেটাকে বাদ দিই তাহলে হচ্ছে আমরা এডিশনাল পেয়ে যাবো। তো আমাদের এখানে একটা স্যাম্পল প্রবলেমও ছিল যেখানে সম্ভবত তোমাদের কোনো একটা ভ্যালু মানে এডিশনাল রোডটা আসলে লাগে নাই, মানে তোমাদের এক্সিস্টিং যেটা সেটাই হচ্ছে এনাফ ছিল মেবি। ইয়েস, হ্যাঁ 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 সেটাই আমি বলতেছি। হ্যাঁ তোমরা অ্যাসাইনমেন্ট করার পর বলছিলা যে এখানে তোমাদের নাকি এডিশনাল মানে আসতেছে না, মানে ওটা গুলো মাইনাস আসে, তার মানে হচ্ছে আমাদের অলরেডি রিকোয়ারমেন্ট অনুযায়ী আছে আর এখানে দেওয়া লাগবে না আর কি এডিশনাল। এই হচ্ছে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এর কথা। এবার ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এ আর করার কোনো প্রবলেম আছে? কি ম্যাম, আমার আছে অনেক সমস্যা আছে, মানে এই রিলেটেড আর কি আমার না। বলো। জি ম্যাম, প্রথমে হচ্ছে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং পিরিয়ডে যেতে হবে, 5 নাম্বার মেবি স্লাইডের। ইয়েস, শর্ট টার্ম লং টার্ম। ওকে ম্যাম, এদিকে বলা আছে যে শর্ট টার্ম আর হচ্ছে লং টার্ম। শর্ট টার্ম যে 3 to 5 ইয়ার্স, আসলে এটার মানেটা কি, যে কি করা হচ্ছে, যে 3-5 বছরের মধ্যে কি আমরা এমন কোনো কিছু একটা ইনস্টল করব যা আবার 3-5 বছর পরে তুলে নেব, এরকম কিছু না ম্যাম, অন্য। মানে তুমি এটা বুঝতে যাচ্ছ যে প্ল্যানিং পিরিয়ড যেটা যে পিরিয়ডটা যে 3 to 5 ইয়ার্স বলতেছে এটা অ্যাকচুয়ালি কিসের পার্সপেক্টিভে? জি ম্যাম। আচ্ছা, ওকে। সো এখানে প্ল্যানিং এর যে বিষয়টা সেটা আসলে হচ্ছে কি বলবো, ফিউচারের কথা চিন্তা করেও করা হয় এবং একই সাথে হচ্ছে সেটা মানে এক্সিস্টিং যেই কন্ডিশনটাকে ইমপ্রুভ করতে যাচ্ছি বা সেটাকে আবার রিকনস্ট্রাক্ট করতে যাচ্ছি সেটার জন্য আসলে আমরা যে প্ল্যানিংটা করতেছি সেটার পিরিয়ডকেও বোঝায়, ঠিক আছে। সো এই জন্যই এখানে শর্ট টার্ম বলতে সেখানে আসলে অ্যাকশন প্ল্যান বোঝানো হয়েছে, ঠিক আছে, মানে ব্রেকেটে আবার এই কথাটা দিয়ে এটাই বোঝানো হয়েছে যে যখন হচ্ছে আমরা মানে কোনো একটা স্ট্রাকচার তৈরি করব, ঠিক আছে, তো সেটার জন্য হচ্ছে ইনস্ট্যান্ট কোনো আমাদের হচ্ছে মানে ডিসিশন নেওয়া লাগতেছে বা ইনস্ট্যান্ট আমরা কিছু করতে যাচ্ছি, সেইটা হচ্ছে আমার শর্ট টার্মের আন্ডারে পড়তেছে। তো বিষয়টা এরকম আর কি, এখানে এক্সাম্পলটা দিয়েও কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে যে to optimize the use of existing transportation systems by installing various traffic control devices such as signs and signals. That means হচ্ছে সে মনে করো আমার এখানে কোনো ধরনের ড্রব্যাক আছে একটা রোডওয়ের মধ্যে, ঠিক আছে। সো ওই রোডওয়ের মধ্যে সাপোজ মনে করো আমার ওখানে কন্ট্রোল ডিভাইস অর হচ্ছে ওইখানে কোনো একটা পোর্শন হচ্ছে ড্যামেজ হয়েছে, সেই জিনিসটাকে হচ্ছে আবার কি করতে হবে, রিকনস্ট্রাক্ট করতে হবে অথবা হচ্ছে সেটাকে আবার নতুন করে প্ল্যান করতে হবে। তো রাইট ওয়েতে যখন হচ্ছে আমরা ইরেসপেক্টিভ টু নেসেসিটি আমরা হচ্ছে কোনো জিনিসকে হচ্ছে প্ল্যান করতেছি সেটাকে হচ্ছে আমরা শর্ট টার্মের আন্ডারে বলতেছি, ঠিক আছে। আর লং টার্ম যেটা সেটা হচ্ছে ওই হিসাবে যে যখন কোনো একটা কনস্ট্রাকশন এরকম করা হবে যেটার হচ্ছে বাজেট অনেক বেশি থাকবে এবং সেটা হচ্ছে আমরা মানে অ্যাফোর্ড করতে পারবো না যে কয়েকদিন পরেই এটাকে হচ্ছে আবার চেঞ্জ করা হবে, এরকম ধরনের সম্ভব হবে না। যখন হচ্ছে এই ধরনের কোনো কনস্ট্রাকশন আমরা করব এবং হচ্ছে মানে কি বলবো কনফাইন্ড কোনো কন্ট্রাক্ট বা কোনো কিছুর আন্ডারে হচ্ছে আমাদের কোনো কাজ হবে, সেক্ষেত্রে হচ্ছে লং টার্ম, দ্যাট মিনস হচ্ছে প্ল্যানিংটাই হচ্ছে চলবে আমার মোর দ্যান 5 ইয়ার্স। আর এটা প্ল্যানিংটা যে করতেছি সেটা আসলে আলটিমেটলি ডিজাইন লাইফটা হবে 20 to 25 ইয়ার্স। তো শর্ট টার্মের কথা আসলে ডিজাইন লাইফটাই বোঝাচ্ছে নাকি ইয়ার দা?
হ্যাঁ, মানে তোমার শর্ট টার্মের কথা বুঝাচ্ছে যে মানে খুব কম সময়ের মধ্যে রাইট ওয়েতে ডিসিশন নিচ্ছ। আর যখন বলতেছে যে প্ল্যানিং ফর নেক্সট 3 to 5 ইয়ার্স অথবা প্ল্যানিং ফর নেক্সট 20 to 25 ইয়ার, সেটাকে আল্টিমেটলি ডিজাইন লাইফ বুঝাচ্ছে আরকি। ঠিক আছে? জি তো ম্যাম। শর্ট টার্মের কথাটা, হ্যাঁ, শর্ট টার্মের কথাটা এখানে দেখো, এইজন্য এখানে কন্ট্রোল ডিভাইসের কথাটা আবার আলাদা করে বলছে। কারণ হচ্ছে এই বিষয়গুলোতে তো ডিফল্ট থাকেই। অনেক সময় হচ্ছে এগুলো আমাদের চেঞ্জ করা লাগে। তো সেটা চেঞ্জ করতে গিয়ে কিন্তু আমাদের খুব বেশি বাজেটের আসলে দরকার হবে না। বাট যদি পুরা একটা রোডওয়ে বা পুরা একটা জোনের হচ্ছে আমি ট্রাফিক কন্ডিশন সবকিছু প্ল্যান ট্যান করে ফেলছি, সেটা রাইট ওয়েতে চেঞ্জ করা কিন্তু পসিবল না, এবং সেটাই আলটিমেটলি লং টার্মের আন্ডারে পড়ে। সো ডিপেন্ডিং অন দ্য পারপাস হচ্ছে আমরা এই জিনিসটাকে হচ্ছে ডিভাইড করি যে সেটা শর্ট টার্মের আন্ডারে পড়বে নাকি লং টার্মের আন্ডারে পড়বে। এই আর কি বিষয়টা। বুঝা গেছে? জি ম্যাম। তারপর হচ্ছে যে 11 নম্বর পেজ, এটা এটাতে আসলে ম্যাম অরিজিন এন্ড ডেস্টিনেশন স্টাডিজ, যেটা হুম হুম মেবি এরপর স্লাইডে আছে। আসলে ম্যাম এটাতে আসলে বোঝাচ্ছে কি যে জি ম্যাম এটাই, যে একটা ফুল কমিউনিটির যে অরিজিন পয়েন্ট আর ডেস্টিনেশন পয়েন্ট এরকম কিছু নাকি, যে আমরা মানে এটা আসলে মেইন রিজিয়নটা কি আসলে বুঝছি না। আচ্ছা, হ্যাঁ, এটার হচ্ছে মেইন বিষয়টা কি ডিফাইন করতেছে, এক কথা যদি আমি বলি, যে সেটা হচ্ছে ইন জেনারেল যে কোনো ধরনের ট্রান্সপোর্টেশন প্রসেস প্ল্যান করার জন্য হচ্ছে প্রথমত ওই এরিয়া বা সেই যেই জোনটা বা যেই হচ্ছে ফুল, মনে করো একটা কি বলবো, একটা কান্ট্রি সাপোজ মনে করো ওয়াইড রেঞ্জে যদি চিন্তা করো, পুরো একটা কান্ট্রি নিয়ে হচ্ছে তুমি কাজ করবা, সেখানে ফুল ট্রান্সপোর্টেশন প্রসেসটা তোমার প্ল্যান করা হচ্ছে তোমার আন্ডারে পড়লো। তো সেক্ষেত্রে হচ্ছে ওইখানে ক্রিটিক্যাল যে জোনগুলো আছে বা যেগুলোতে হচ্ছে ওভার ক্রাউডেড থাকে ম্যাক্সিমাম সময়, সেসব জায়গার ক্ষেত্রে হচ্ছে তোমার অরিজিন ডেস্টিনেশন সার্ভেটা ওরা করে। ঠিক আছে? তো অরিজিন ডেস্টিনেশন সার্ভে হচ্ছে যে মানে অরিজিন মানে যেখান থেকে হচ্ছে মেইনলি হচ্ছে আমার ডিপার্চারটা শুরু হচ্ছে এবং যেখানে গিয়ে হচ্ছে ফাইনালি হচ্ছে আমি রিচ করতেছি, তারপরে হচ্ছে আর আমার কোনো অ্যারাইভাল পিরিয়ড বা অ্যারাইভাল কোনো প্লেস হচ্ছে আমার থাকতেছে না। সেই জিনিসটাই হচ্ছে অরিজিন এন্ড ডেস্টিনেশন স্টাডি। এটা ইট ডাজন্ট মিন যে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কোনো কমিউনিটি বা ডেফিনেট কোনো এরিয়ার ক্ষেত্রে বলতেছে। এটা ইন জেনারেল যে কোনো ধরনের ট্রান্সপোর্টেশন প্রসেস প্ল্যানিং করার জন্যই হচ্ছে তোমার অরিজিন এবং ডেস্টিনেশন স্টাডিটা লাগতেছে। মানে হচ্ছে যে তুমি মেইনলি যেই জোনটা থেকে শুরু করতেছো সেরকম জোন অনেকগুলা হতে পারে, এবং মিট করতেছো বা রিচ করতেছো এরকম অনেকগুলো পয়েন্ট হতে পারে। সেই জোনগুলা নিয়ে হচ্ছে কাজ করাই হচ্ছে অরিজিন ডেস্টিনেশন সার্ভের মেইন পার্সপেক্টিভ। তার মানে ম্যাম ধরেন একটা গার্মেন্টস এরিয়া, যে গার্মেন্টস এর লোকজন যেমন চিটাং যদি ধরি, যে হালিশহর থেকে হচ্ছে মানে যে কোনো একটা পয়েন্টে যাবে টাইগার পাস, তো ওই রিজিয়নের যে অরিজিনটা তাহলে কি হালিশহর আর টাইগার পাসটা হচ্ছে ডেস্টিনেশন, এরকম কিছু না যে অন্যরকম কোনো মিন করতেছে এটা? আচ্ছা, না, সেটার ক্ষেত্রে তুমি খুব সুন্দর একটা ইয়ে পিক করছো। সেক্ষেত্রে হচ্ছে ডেস্টিনেশনটা কিন্তু আমাদের মোটামুটি লিমিটেড। ঠিক আছে? যেটা তুমি বললা যে গার্মেন্টস জোনের কথা যদি আমি বলি, তাহলে সেটা হচ্ছে যে মেইনলি হচ্ছে গার্মেন্টস যে জোনটা, সেখানে এসে আসলে সবাই মিট করবে। এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল পয়েন্ট বা মার্জিনাল পয়েন্ট যেটাকে বলো, যে এটাই অ্যাকচুয়ালি ডেস্টিনেশন পয়েন্ট। আর অরিজিন যেটা, ওটার অরিজিন কিন্তু ডিফারেন্ট অরিজিন হতে পারে। সবাই কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আসতেছে না, একেকজন একেক জায়গা থেকে আসতেছে। তো এটাই আমি মাত্র বললাম আর কি, যে এরকম অরিজিনও বিভিন্ন ধরনের হতে পারে, ডেস্টিনেশনও বিভিন্ন রকম হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে অরিজিনটা আসলে ভেরি করে। ঠিক আছে? এটা হচ্ছে পার্সন টু পার্সন ভেরি করে, যে যেরকম অ্যাফোর্ড করতে পারবে সে তার মানে তার এরিয়া অফ লিভিং হচ্ছে ওইরকম, মানে ওই ধরনের থাকবে আর কি। তো এরকম জোনিংটা কিন্তু আমার ডিফারেন্ট হচ্ছে। তো সেই ক্ষেত্রে যে আমি প্রত্যেকটা নিয়ে কাজ করবো এরকম বিষয়টা কিন্তু এরকম না। সে মনে করো গার্মেন্টস, যে কোনো একটা গার্মেন্টস নিয়ে তুমি যদি কাজ করো গার্মেন্টস জোন নিয়ে, তো সেখানে হচ্ছে গার্মেন্টস এর মধ্যে যেই লেবাররা আমাদের আসতেছে তাদের অ্যাকচুয়ালি মেইন মিটিং পয়েন্টটা আসলে ম্যাক্সিমাম কোন এরিয়াটাকে আসলে সে কভার করতেছে। ঠিক আছে? মানে এখানে তো টোটাল কথায় বলতে গেলে সব এরিয়া তো আর সে কভার করবে না। মনে করো একটা এরিয়াতে সেখানে গার্মেন্টস এর জন্য একটা কোয়ার্টার আছে, তো সেই জিনিসটা নিয়ে আমি হচ্ছে বেশি অ্যানালাইসিস করব যে হ্যাঁ, এই জোনটা হচ্ছে আমার জন্য পিক পয়েন্ট, যে এখানে এখান থেকে যেহেতু আমার গ্যাদারিংটা বেশি শুরু হচ্ছে, তো সেই জোনটা নিয়ে হচ্ছে আমি কাজ করব, যে ওইখান থেকে হচ্ছে আমার প্রপার ওয়েতে ট্রান্সপোর্টেশন সিস্টেম বা ট্রান্সপোর্টেশন
ট্রাফিক যে ভেহিকল বা যে ধরনের যা যা কম্পোনেন্টস আছে সেগুলো হচ্ছে অ্যানালাইসিস করতে হবে। ইন জেনারেল যে কোনো জোনের ক্ষেত্রেই কিন্তু আমরা সেটা করব না, কারণ সব জায়গায় কিন্তু এভাবে সার্ভে করাটা হচ্ছে আমরা এটা প্রেফার করব না, কারণ সব জায়গায় তো সমান এফোর্ট দিতে হয় না। যেইটা বেশি ক্রিটিক্যাল বা যেটার সিগনিফিকেন্স বেশি সেটার নিয়ে হচ্ছে সার্ভেটা বেশি হয়। যেহেতু তোমার কথার অ্যান্সার ওইটাই যে ডেস্টিনেশন হচ্ছে তুমি যেটা বললা টাইগার পাস বা ইয়ের কথা যেটা বললা যে সেটাই, কিন্তু এখানে জোন কিন্তু বিভিন্ন, অরিজিনটা হচ্ছে বিভিন্ন ধরনের আর কি, মানে যেখান থেকে শুরু হচ্ছে স্টার্টিং পয়েন্টটা কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। তো তার মধ্যে থেকে আমরা পিক করবো যে আসলে গার্মেন্টস ওয়ার্কার আসলে কোন জোনটাতে আমার বেশি আছে বা কোন অরিজিন থেকে আসলে বেশি আসলে আমার আসতেছে, তো সেই জোনটা নিয়ে হচ্ছে ওইভাবে আমরা অরিজিন আর ডেস্টিনেশন সার্ভেটা করবো আর কি। বুঝে ওকে গেছে? ম্যাম। ম্যাম তারপর হচ্ছে 13 পেজ স্পট স্পিড স্টাডিজ। বলো। আচ্ছা ম্যাম, এখানে আসলে আমরা বলা হচ্ছে যে আমরা মানে স্পিড এস্টিমেশন করব ভেহিকেলের যে একটা পার্টিকুলার লোকেশন অর পয়েন্টে। তার মানে হচ্ছে এই পয়েন্ট দিয়ে যেই ভেহিকেল গুলো পাস করবে তার সবগুলোর তো স্ট্রিম অথবা ভ্যালু এস্টিমেশন ভ্যালু তো আর সেম হবে না, যে বিভিন্নটার বিভিন্ন রকম হচ্ছে। তো আসলে আমরা স্পট স্পিড দ্বারা মানে কোন ভ্যালুটা বুঝাচ্ছি, যে অ্যাভারেজ কিছু একটা যে সবগুলার, নাকি মানে কি এটা বুঝতে পারতেছি না। আচ্ছা, স্পিড বলতে কি বোঝাচ্ছি এটার সিম্পল অ্যান্সার হচ্ছে তোমাদেরকে যে আমি স্পিড অ্যান্ড ডিলে স্টাডি এত বড় দুটা স্লাইড পড়াইছি, সেটা হচ্ছে এটা সিম্পল অ্যান্সার, যেখানে হচ্ছে স্পিড বলতে আমরা আসলে অনেকগুলা স্পিড নিয়ে হচ্ছে কাজ করি। সেখানে সে মনে করো তোমাদের 15% স্পিড নিয়ে কাজ করা হয়েছিল, 98% স্পিড, 85% স্পিড, এরকম বিভিন্ন ধরনের স্পিড হচ্ছে আমরা বের করছি। এবং সেটা কিসের বেসিসে বের করছি, সেটা একটা টেবুলার ডাটা থেকে বের করছি, যেখানে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ধরনের স্পিডের ভেহিকেল ছিল। ওই সব ধরনের স্পিডটাকে হচ্ছে কনসিডার করে আমরা ফাইনালি একটা কনক্লুড করতেছি যে কোনো একটা স্পিড, যে এই জোনের জন্য এই পার্টিকুলার সময়ের জন্য এই লোকেশনের জন্য হচ্ছে আমার এটা হবে মিনিমাম স্পিড, এটা হবে আমার ডিজাইন স্পিড, এবং এটা হবে আমার সেফ স্পিড। সেটা আমি হচ্ছে ওদেরকে ডিসাইড করে দিচ্ছি স্পট স্পিডের মাধ্যমে। দ্যাট মিনস স্পট স্পিড মানে হচ্ছে এখানে স্পট স্পিড কথাটা দিয়ে অনেকগুলো স্পিড একসাথে কভার করতেছে। সেখানে মিনিমাম স্পিড থাকবে, সেফ স্পিড থাকবে, ডিজাইন স্পিড থাকবে, অ্যাভারেজ স্পিড থাকবে। সেটা হচ্ছে আমি আমার কোন জায়গায় আসলে কোনটা দরকার জিওলজিক্যাল বা জিওমেট্রিক্যাল ক্লাসিফিকেশন অনুযায়ী সেইভাবে হচ্ছে আমি ওখানে অ্যাপয়েন্ট করবো আর কি। তো স্পিড বলতে হচ্ছে ওই স্পিড অ্যান্ড ডিলে স্টাডির যে স্পিড গুলো আমরা হচ্ছে তোমাদেরকে ক্যালকুলেট করা শিখাইছি, সেটাই হচ্ছে স্পিডের মেইন ভিউটা আর কি। জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, আর কোনো কোশ্চেন নাই? ঠিক আছে, ইয়েস বলো। ম্যাম ট্রাফিক স্টাডি স্লাইডটাতে। আচ্ছা, wait a minute. ওকে, ট্রাফিক ক্যারেক্টারিস্টিক স্লাইডটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সেটা আশা করি তোমরা বুঝছো সবাই। ওইখানে তার একটা ম্যাথই ছিল, যেখানে আমরা পিআইভি থিওরিটা আসলে খুব ইম্পর্টেন্ট, তো সেজন্য আসলে এই ম্যাথটাও খুব ইম্পর্টেন্ট। ওকে, কত নাম্বার স্লাইড? ম্যাম এটা হচ্ছে ইন্টারসেকশন কন্ট্রোল নিচ্ছে। বিভিন্ন ধরনের কাউন্ট মেথড যেটা, সেটা এটা। জি ম্যাম, জি ম্যাম। Yes, বলো। ইন্টারসেকশন কাউন্ট ম্যাম, এটার একটা গ্রাফ ছিল যে এটা জি ম্যাম, জি ম্যাম, এটা এটা ম্যাম এর আগের স্লাইডটা। এটা এটা তো ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, কি হয়েছে বলো। ম্যাম এটা
ম্যাম ডিরেকশন গুলা বুঝি নাই, মানে ডিস্ট্রিবিউশনটা। ম্যাডাম কই? অনুপমা হোস্ট। ম্যাডাম দেখতে গেছে। Yes. It's Asfiya. Happy birthday. Oh, Kasya, good day. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Asfiya, Happy birthday. happy birthday to you. Happy birthday. থ্যাংক ইউ। ম্যাডাম নাই। ফোনে ব্যালেন্স নাই তাই কল দিতে পারতেছি না। বুঝছেন না পরে এখানে আছে কে কথা বলতেছে আর কোনো বুঝার কোনো আইডিয়া নেই। আমরা ট্রান্সপোর্টেশন ক্লাস করতেছি। ইয়া মাহবুব। ক্লাস করতেছি। ওকে, ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ, আমি আসলে আমার এখানে নেটওয়ার্ক কানেকশন আনস্টেবল হচ্ছে। আচ্ছা, তুমি ইন্টারসেকশনের কথা বলতেছিলা। Where is this? আচ্ছা হ্যাঁ, বলো এখানে কি সমস্যা আমার বলো, আমি স্ক্রিন ওপেন করতেছি, ততক্ষণে বলো তুমি আমাকে। ম্যাম এটা ডিরেকশনটা বুঝি না, ডিস্ট্রিবিউশন গুলা যে ভ্যালু গুলার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি তাহলে। ম্যাম আমাদের আবার জয়েন করতে হবে, আর 2 মিনিট আছে মিটিং টাইম। ও আচ্ছা, তাহলে আমি দিয়ে দিতেছি, আবার ওপেন করো, আমি রিএন্টার করে দেবো। ওকে, সো এখানে বিষয়টা কি এটা যে মানে এই যে ভ্যালু গুলা আসছে পরবর্তীতে সেপারেট হয়েছে আবার ইয়ে হয়েছে, এই জিনিসটা বুঝতে পারতেছো না যেটা কি আসলে, তাই তো? জি ম্যাম। হ্যাঁ আচ্ছা, তো এখানে দেখো নর্মালি হচ্ছে আমরা আমার ভেহিকল ট্রাভেল করতেছে এখানে, ঠিক আছে? সো ইন্টারসেকশনের ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমার যখন এটা আসলে ম্যাক্সিমাম ইয়ের ক্ষেত্রেই যে ক্যাপাসিটি থেকে ডিমান্ডটা যখন এক্সিড করে ফেলা তখন আর আসলে এই কাউন্ট মেথডটা আমার কাজ করে না আর কি তখন, ঠিক আছে? তো এটা মানে বিষয়টা এরকম আর কি, যখন ক্যাপাসিটির মধ্যে আমার ডিমান্ডটা আসলে হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে হচ্ছে এটাকে এক্সিড করবে না, মুভেবল কন্ডিশন থাকবে, টোটাল কথা যেটা, কোনো ধরনের ট্রাফিক ইন্টারাপশনের সময় হচ্ছে এই জিনিসটা হবে না। ইন্টারসেকশন পয়েন্টটা আমরা পিক করবো এবং সেখানে অবশ্যই কিউই সাইজ লং কিউই সাইজ থাকতে পারে, সেটাকে আমরা অ্যালাউ করতে পারি, সমস্যা নেই। বাট সেখানে অবশ্যই যাতে সেটা মুভেবল কন্ডিশনে থাকে সেই অবস্থাতেই হচ্ছে সাধারণত আমি এই ইন্টারসেকশন
যে ট্রাফিক কাউন্ট যেটা সেটা হচ্ছে করি। তো এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে 4 লেগ ইন্টারসেকশন 12 সেপারেট মুভমেন্টস। ঠিক আছে? মানে হচ্ছে ৪ টা ডিরেকশন নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। সেখানে হচ্ছে নর্থের সাথে সাউথ, নর্থের সাথে ইস্ট, নর্থের সাথে এরকম একটার সাথে আরেকটা প্রত্যেকটারই হচ্ছে তোমার মানে অন্য ৩ টার সাথে হচ্ছে কানেকশন আছে। তো এইভাবে যদি ৪ টার প্রত্যেকটারই ৩ টা করে কানেকশন থাকে সেক্ষেত্রে হচ্ছে ৩ ৪ 12 মানে 12 সেপারেট মুভমেন্ট হয় আরকি। তো এখানে যে জিনিসটা দেখানো হয়েছে যে প্রথমত যে যদি আমরা রাইট সাইড থেকে ধরি যেটা হচ্ছে আমাদের ইস্ট পোরশন বা ইস্ট সাইড সেখানে হচ্ছে ৪০০ সেখানে ৩০ ৩৭০ এরকম হয়েছে। তো এই বিষয়টা হচ্ছে এরকম আরকি যে মনে করো আমি যদি ওভাবে ভেহিকল নাম্বার দিয়ে বুঝাই তাহলে মনে করো প্রথমত এই ইস্ট পোরশনে হচ্ছে আমার ৪০০ টা ভেহিকল আসছে। আসার পরে হচ্ছে এটা বিভিন্ন আ মানে ডিরেকশনের মুভমেন্ট অনুযায়ী হচ্ছে সে ডিভাইড হয়ে গেছে। তো প্রথমত ৪০০ থেকে ৩০ টা ভেহিকল মনে করো তোমার গেছে নর্থে। তারপর আবার ৭০ টা গেছে হচ্ছে তোমার ওয়েস্ট সাউথে। আর ৩০০ টা গেছে হচ্ছে ডিরেক্ট একেবারে তোমার রাইট ওয়েতে তোমার একেবারে ওয়েস্ট পোরশনে গেছে আরকি একেবারে ফরওয়ার্ড ডিরেকশনে যেটাকে বলে। তো এভাবে হচ্ছে প্রত্যেকটারই দেখো তুমি যেমন এখানে ৫২৫ টা ভেহিকল সেখানে হচ্ছে বিভিন্ন ডিরেকশন অনুযায়ী মুভমেন্ট অনুযায়ী বিভিন্নভাবে তারা সেপারেট হয়ে গেছে। তো এরকম হচ্ছে আমরা প্রত্যেকটাতেই এভাবে দেখি আরকি যে মানে মুভমেন্ট করবে। ঠিক আছে? সেটা হচ্ছে এই জোনটার মধ্যেই থাকবে। মানে হচ্ছে এরকম হবে না যে এখানে ৪০০ বা ৪০০ টা যদি না ধরি এখানে তোমার আমরা যদি সাউথ ওয়েস্ট পোরশন এ যাই ৪৫০ যে ভ্যালুটা আছে সেখানে 53, 75, 25 ৩ ধরনের ভ্যালুতে হচ্ছে সে ডিভাইড হইছে। মানে হচ্ছে এই ভ্যালুগুলা এমনভাবে হচ্ছে ইয়ে হবে যে এখানে কোনটা মিসিং হবে না কোন ধরনের। ঠিক আছে? মনে করো ৪৫০ টা ভেহিকল সেটা ডিরেকশন অনুযায়ী ওই ৪০০ যতটাতেই সেপারেট হোক না কেন, যতটা কম কনস্টিটিউয়েন্টই সে করুক না কেন সেক্ষেত্রে এই ৪৫০ এর মধ্যেই সে থাকবে এবং এই জোনটার মধ্যেই তার বিভিন্ন ডিরেকশনে তার মুভমেন্টটা থাকবে। এরকম ভাবে এই জিনিসটা ডিজাইন করা হয় আরকি। ঠিক আছে? তো দ্যাট মিনস হচ্ছে এখানে যে ৪৫০ এখানে 53, 75, 25 প্রত্যেকটাতেই এরকম তুমি দেখবা যে হচ্ছে আমরা সামেশন করে হচ্ছে আমরা সেম পাচ্ছি। সে মনে করো এখানে যে ৪০০ যে আ যেখান থেকে আমার 30, 370 হয়েছে সেটা বিভিন্ন ডিরেকশনে গেছে। এবং দেখবা যে এরকম বিভিন্ন ডিরেকশনে গিয়ে যেমন মনে করো একটা পোরশন হচ্ছে আমার 375 হয়েছে। ঠিক আছে? এখানে আবার হচ্ছে ৪৫০ এবং আ আরেকটা জিনিস হচ্ছে এখানে মজাদার বিষয় আরকি। এই বিষয়টা হচ্ছে যে মানে খেয়াল করবা যে মোটামুটি এই ভ্যালু গুলা কিন্তু পাশাপাশি হয়। ঠিক আছে? হয়তোবা একটু ফ্লাকচুয়েট করবে। যেমন মনে করো এখানে ইস্ট পোরশন আর ওয়েস্ট পোরশন এ যদি দেখো, এখানে ইস্ট পোরশন এ হচ্ছে আমার আ গিয়েছে কতটুকু মানে ডিস্ট্রিবিউট হইছে কতটুকু ৪০০ আর মানে রিসিভ হইছে হচ্ছে ৪১৫ এবং এখানে দেখো 375 হচ্ছে আমার এখানে এসে একুমুলেট হইছে আর ৪৫০ হচ্ছে আমার ডিস্ট্রিবিউট হইছে। তো মোটামুটি পাশাপাশি হয় আরকি ভ্যালু গুলা। যেগুলা বেশি সেগুলা বেশির ক্ষেত্রে আবার বেশিই হয়। যেমন মনে করো এখানে এই যে ৭৫০ এই ৭৫০ ভ্যালুটা হচ্ছে আমার এখান থেকে যেরকম ডিস্ট্রিবিউট হয়েছে সেটা সবকিছু মিলে আবার নর্থ পোরশন এ গিয়ে রিসিভ ও হয়েছে ৭৫০ই হয়েছে। তো এরকম হয় আরকি বিষয়টা। তো মানে কাইন্ড অফ এটা যে এখানে কোন ধরনের ভেহিকল মিসিং হবে না। এই ভেহিকল গুলাই হচ্ছে এই জোনটার মধ্যে বিভিন্ন ডিরেকশন বরাবর এক পোরশন থেকে আরেক পোরশনে মুভ করবে এবং আল্টিমেটলি হচ্ছে মানে এই সামেশনটা হচ্ছে তারা মেইনটেইন করবে আরকি। ঠিক আছে? এখান থেকে কোন ধরনের এরকম হবে না যে ৪৫০ থেকে ৫০ টা রইছে। ৫০ টা মনে করো কোন মুভিং কন্ডিশন এ নাই। সে স্টে করছে। 375 হচ্ছে নর্থ ডিরেকশনে যাচ্ছে। 25 হচ্ছে ওয়েস্ট ডিরেকশনে যাচ্ছে। এরকম হবে না আরকি। ঠিক আছে? ওয়েস্ট না সরি সাউথ ডিরেকশনে যাচ্ছে। এরকম হবে না। মানে হচ্ছে এখানে সব ধরনের ভেহিকলই মুভিং কন্ডিশন এ থাকবে এবং এটা দিয়ে এটাই বুঝাইছে আরকি যে যতটা ভেহিকল হচ্ছে এন্টার করতেছে সেটা ওই জোনটার মধ্যে বিভিন্ন জোনে হচ্ছে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে আরকি। কোন কোয়েশ্চেন আছে এটাতে? আর কি বুঝো নাই এখানে মানে এই ভ্যালু গুলাই তো বুঝো নাই নাকি? আর কি কোন কিছু আছে নাকি যে বুঝো নাই? ম্যাম এমন কি কোনো কন্ডিশন আছে যে এটা তো ৪ টা ডিরেকশন। যখন নর্থ থেকে আমরা ধরি যে নর্থ থেকে যাবে তখন কি ম্যাম বাকি ৩ দিকেই যাবে এরকম কোনো কন্ডিশন থাকবে? যে নর্থ থেকে যখন কন্ডিশন যাবে থাকবে বিষয়টা সাউথ এরকম না। কিন্তু আমরা আমি বুঝতে পারছি তুমি কোনটা বলতেছো। বাট বিষয়টা হচ্ছে এটা কন্ডিশনের বিষয় না। এটা হচ্ছে যে যখন আমি 4 লেগ ইন্টারসেকশন কাউন্ট করি তখন আচ্ছা এখানে আবার তুমি আবার অন্য আরেকটা জিনিস আসলে নিয়ে চলে আসতেছো। সেটা হচ্ছে যে মনে করো একটা হচ্ছে আমাদের 2 ওয়ে থাকে, একটা হচ্ছে 4 ওয়ে থাকে। ঠিক আছে? মানে বিষয়টা এরকম আচ্ছা আরকি 4 লেগ ইন্টারসেকশনের মধ্যে হ্যাঁ, যে মানে যখন হচ্ছে জাস্ট এক ডিরেকশন থেকে আরেক ডিরেকশন আমি রাইট ওয়েতে হচ্ছে জাস্ট মুভমেন্টটাকে অ্যালাউ করি। মনে করো এখানে
নর্থ থেকে আমরা শুধু সাউথেই অ্যালাউ করব, নর্থ থেকে ইস্ট আর ওয়েস্ট অ্যালাউ করবো না। ঠিক একইভাবে ইস্টেও হচ্ছে জাস্ট ফরওয়ার্ড ডিরেকশন আর কি, ইস্টেও তোমার ওয়েস্টে হচ্ছে জাস্ট অ্যালাউ করব। তো এখানে আসলে টিপিক্যালি আমরা যেহেতু 4 লেগ ইন্টারসেকশন ধরতেছি, আমরা এখানে আসলে ইন্টার জোনাল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে কানেক্ট, মানে মেইনলি হচ্ছে ওই প্যারামিটারটা হচ্ছে আমরা কনসিডার করতেছি। মানে হচ্ছে এখানে যে কোনো একটা ডিরেকশন থেকে হচ্ছে ভেহিকল যখন আসবে বা হচ্ছে রিসিভ হবে, এটা প্রত্যেকটার সাথেই কানেক্টেড থাকবে। সো হ্যাঁ, বেসিক্যালি তুমি বলতে পারো যে এখানে আসলে এই ধরনের একটা কাইন্ড অফ একটা কন্ডিশন এখানে ফলো করা হয়, যে এখানে সব দিকেই মুভমেন্ট থাকবে, যে নর্থ থেকে ইস্ট ওয়েস্ট সাউথ সব দিকেই আসলে তার মুভমেন্টটা থাকবে। জি আচ্ছা জি ma'am। আর কোনো কোশ্চেন? না ma'am। আচ্ছা, অন্য কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম 10 নাম্বার স্লাইড এইটারই। এটা টাইপস অফ ট্রাফিক ফ্লো। টাইপস অফ ট্রাফিক ফ্লো ম্যাম সবগুলোই ওই দিন ব্যাখ্যা করছিলেন, বাট সার্ভিস ফ্লো রেটটা বুঝি নাই এবং কি এটা বলেন নাই ম্যাম কি। Service flow rate, the maximum hourly rate of a roadway section during a given period under prevailing roadway condition. আচ্ছা, তো এইটা মানে হচ্ছে যে সার্ভিস ফ্লো রেট যেটা, সেটা হচ্ছে এক্সিস্টিং রোডওয়ে কন্ডিশনের উপর আসলে এটা মেইনলি ডিপেন্ড করে, এবং একই সাথে যেটা সেটা আসলে মানে মানে মেইনলি এটাই আরকি। অন্যান্যগুলার সাথে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, এই জায়গাটাই তুমি দেখতে পাবা। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমার পিরিয়ড হচ্ছে এখানে ফিক্স করা থাকবে। ঠিক আছে? মানে হচ্ছে যদি আমি তোমাকে এটা বলি যে সার্ভিস ফ্লো রেট বের করার বিষয়টা, একটা রোডের মনে করো বিভিন্ন ধরনের ভেহিকেলের তোমার আমার স্পিড কাউন্ট করছি আমি, ঠিক আছে? বা হচ্ছে বিভিন্ন ধরনের, না এক ধরনেরই চিন্তা করো, যে 2 হুইল ভেহিকেলের হচ্ছে আমরা বিভিন্ন ধরনের স্পিড কাউন্ট করছি। তো এই যে কাউন্টটা করছি, সেই কাউন্টিং যে পিরিয়ড যেটা থাকবে সেটা হচ্ছে আমার কি হবে, একটা নির্দিষ্ট পিরিয়ড হচ্ছে মেনটেন করবে। সে মনে করো 5 মিনিট হলে প্রত্যেকটার ক্ষেত্রে 5 মিনিট, 10 মিনিট হলে প্রত্যেকটার ক্ষেত্রে 10 মিনিট, এবং 15 মিনিট হলে প্রত্যেকটার ক্ষেত্রে 15 মিনিট। মানে হচ্ছে ইন্টারভালটা সেম থাকবে। যে 5টা থেকে 6টা পর্যন্ত যদি আমি এখানে কাউন্ট করি, বা 5টা থেকে 7টা পর্যন্ত যেকোনো ইয়েতেই যদি আমি কাউন্ট করি, সেক্ষেত্রে আমার যে এই ইন্টারভাল গুলা হচ্ছে সিলেক্ট করা হবে, বা যেই মানে ডিফারেন্সটা হচ্ছে আমি অ্যালাউ করব প্রত্যেকটার ক্ষেত্রে, সেক্ষেত্রে 10 মিনিট করে হলে প্রত্যেকটার ক্ষেত্রে, যেমন 5টা থেকে 5টা 10, 5টা 10 থেকে 5টা 20 এরকম হবে আরকি। সেক্ষেত্রে হচ্ছে সেই বিভিন্ন মানে নির্দিষ্ট যে পিরিয়ড গুলা দেওয়া আছে সেটার জন্য হচ্ছে আমি আওয়ারলি রেট বের করব। সেটা মানে কি, যে জাস্ট হচ্ছে ওই মিনিটটাকে হচ্ছে আওয়ারে কনভার্ট করে দেব, এবং সেখানে আমার কোনটা আসলে মেক্সিমাম আসতেছে, আমার যে রোডওয়ে কন্ডিশন আছে সেখানে আসলে কোনো ধরনের মনে করো এক্সট্রা কোনো আমরা প্রিভেন্টিভ মেজার্স বা কোনো কিছু আসলে ওভাবে আলাদা করে তাকে কোনো কিছু প্রোভাইড করা হচ্ছে না। সে যেরকম আছে সেরকমই। সেই রকম কন্ডিশনে রেখে যখন আমরা একটা নির্দিষ্ট টাইমের জন্য মানে কাউন্ট করি, ফ্লো রেট কাউন্ট করি, এবং সেটাকে হচ্ছে আমি আওয়ারলিতে কনভার্ট করার পরে সেটার ম্যাক্সিমাম ভ্যালুটা পিক করি, সেটাকে সার্ভিস ফ্লো রেট বলতেছে। বুঝা গেছে? আর পিক ফ্লো আর অফ পিক মানে হচ্ছে কি সর্বোচ্চ পরিমাণের যেই ট্রাফিক ভলিউমটা থাকে ওইটাই কি পিক ফ্লো? হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্টলি। পিক ফ্লো হচ্ছে যখন মনে করো পিক ফ্লো এর বিষয়টা এরকম যে এখানেও মনে হয় তোমাদের কোনো একটা জায়গায় সম্ভবত এটা ছিল। সে মনে করো মানে যখন আমার সকালবেলা হচ্ছে অফিস পিরিয়ড আমরা নরমালি জানি। এখন আছে অনেকে অফিসে যায় না, অনেকে অন্যান্য কাজে যায়। বাট একটা নির্দিষ্ট টাইম থাকে যে 9টা থেকে 10টার মধ্যে একটা রাশ থাকবে একটা এরিয়াতে। ঠিক আছে? মানে সেখান থেকে সবাই মনে করো একটা নির্দিষ্ট একটা আ মানে কোন একটা ডেস্টিনেশন এ তারা যাবে। তো সেখানে আসলে একটা নির্দিষ্ট যেকোনো একটা ইন্টারসেকশন পয়েন্ট বা যেকোনো একটা পয়েন্টের উপর প্রেশারটা অনেক বেশি হয়। তো সেই সময়টাতে যদি আমি কোনো ফ্লো রেট কাউন্ট করি, সেটাকে হচ্ছে আমি পিক ফ্লো বলতেছি। আর অফ পিক যেটা, সেটা হচ্ছে ইন জেনারেল আমি যেকোনো একটা আওয়ার সিলেক্ট করতেছি, যেখানে আসলে নরমালি যে যার যার মতন যার যার বিভিন্ন ওয়ার্কে হচ্ছে বিজি থাকে, সেখানে আসলে রোডের উপর কোনো ধরনের মানে প্রেশার আসে না। তো সেটাকে হচ্ছে আমরা অফ পিক ফ্লো বলতেছি আরকি। ঠিক আছে? জি ম্যাম। আর কোনো কোশ্চেন? তোমাদের এক্সামটা কি তোমরা বুধবারে দিবা নাকি বৃহস্পতিবার দিবা? বৃহস্পতিবার ম্যাম। আচ্ছা, তাহলে বৃহস্পতিবারে যদি হয়, কয়েকজনের সমস্যা আছে। বৃহস্পতিবারে হবে না ম্যাম। হ্যাঁ, আমাদের একটা প্রোগ্রাম আছে। পূজা আছে। ও, তোমাদের পূজা। কি পূজা বৃহস্পতিবারে?
পূজা না ম্যাম, সংক্রান্তি। ও চৈত্র সংক্রান্তি। আচ্ছা তো পৌষ ম্যাম। ও আচ্ছা, সরি সরি, হ্যাঁ হ্যাঁ, এখন তো চৈত্র সংক্রান্তি করতে হবে, সরি সরি। আচ্ছা যাই হোক, তো তোমরা আচ্ছা ওটাকে সেলিব্রেট করবা, ঠিক আছে তাহলে। আর বুধবারে সকালে দাও তাহলে, বুধবারে সকাল 11টা নাকি বুধবারে রাতের দিকে দিবা? না Time ম্যাম, হলে বলো। সকালের বেলায় অনেক সময় নেটে ডিস্টার্ব করে। সকালে নেটে ডিস্টার্ব করে, তাহলে কি রাতে ম্যাম দিবা? রাতে রাতে বলতে ডিস্টার্ব করে, সকালে ঠিক থাকে। সকাল 9টা 10টা 11টা এরকম। আচ্ছা তাহলে 11টার সময় দাও নাকি, কি ওপিনিয়ন সবার? আচ্ছা ম্যাম, বুধবারে সকালে 11টা। আচ্ছা ঠিক আছে, তাহলে বুধবার হচ্ছে 11টার সময় হচ্ছে এক্সাম শুরু হবে। আর কোশ্চেনের উপর ডিপেন্ড করে টাইম থাকবে আর কি, ঠিক আছে? 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে যে কোনো সময় থাকবে আর কি। তার আগে হচ্ছে তানিমকে দিয়ে দিব, সে হচ্ছে সবাইকে দিয়ে দিবে। একটা নির্দিষ্ট টাইম অবশ্যই হাতে রেখে দিব, যেটা তোমরা জাস্ট অন টাইম 11টা হচ্ছে শুরু করতে পারো আর কি। জি জি ম্যাম। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে নাকি শেষ করে দিব? ম্যাম ওইটা কি এমসিকিউ সিস্টেম থাকবে নাকি থিওরি লেখা লাগবে কিছু? হ্যাঁ, এটা হচ্ছে গতদিনও বলছিলাম যে এমসিকিউ থাকবে, আবার হচ্ছে শর্ট কোশ্চেনও থাকবে। শর্ট কোশ্চেন মানে হচ্ছে মনে করো এক কথায় অ্যান্সার দিয়ে দিবা, টাইপ করে ফেলবা আর কি, একটু এক কথা 2 কথা মানে এরকম থাকতে পারে আর কি। নর্মাল টাইপিং, কোনো এরকম কোনো না, এত ডিফারেন্ট কোনো কিছু থাকবে না যেটা মনে করো তুমি লিখতে পারবা না এখানে। মানে ম্যাথ থাকবে কি ম্যাম? হ্যাঁ, ম্যাথ থাকলেও এমন ম্যাথ থাকবে যেখানে হচ্ছে জাস্ট নরমাল মানে মানে যে নিউমেরিক ভ্যালুগুলা থাকবে সেগুলোর মাল্টিপ্লিকেশন বা ডিভাইড করা এই বিষয়গুলা যাতে মানে দেখানো লাগে এরকম আর কি। সে মনে করো আমি তোমাকে বলি যে এই যে আমরা পাকা রোড কাঁচা রোডের এটা যে করলাম, হ্যাঁ, এখানে যেরকম আমাদের ইকুয়েশন ছিল না এখানে, যেমন ভি আর টি, এগুলো তো ওইখানে লেখাই যাবে। এগুলো তো আর ওইখানে কোনো ডিফারেন্ট কোনো ইয়ে না, প্যারামিটার না যেগুলো ওখানে টাইপ করা যাবে না। অ্যাজ ফর এক্সাম্পল এটা বলতেছি আর কি আমি। আর কিছু? ম্যাম এটা টেস্ট হিসেবে নিয়েন, এটা আর ওই এক্সামে অ্যাড করেন না, মেইন এক্সামে। এটা তো ডিপেন্ড করবে তোমাদের আর ইন ফিউচার হচ্ছে এক্সাম ওভাবে নেওয়া হবে কিনা। কারণ এখন অন্যান্যদের যেরকম রাশের মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে, তোমাদেরটাও যে এরকম ডিসিশন আসবে না এটা তো কোনো গ্যারান্টি নাই। তো সেক্ষেত্রে যদি আমরা ওভাবে না নিতে পারি লাইভ, তো এটাকে তো কাউন্ট করতে হবে। আর আমি বুঝতেছি না, তোমরা তো আসলে অনেক বোকা, তোমরা এই জিনিসটাকে এত মানে এত কেন প্যানিক হচ্ছে এটা নিয়ে? এটা তো একেবারে সিম্পল একটা বিষয়। ম্যাম ফার্স্ট টাইম তো তাই একটু ভয় ভয় লাগতেছে। আচ্ছা এটা কোনো বিষয় না, আমি তো বললামই যে ওইগুলার কনসিডারেশন হবে। দেখি না তোমরা কি পারফরমেন্স দেখাও অল ওভার। ওই মানে ধরনের কোনো খারাপ হলে টেকনিক্যাল ম্যাডাম রেজাল্টটা বাদ। বুঝি নাকি? যদি আমাদের পরীক্ষা খারাপ হয় ম্যাম, তাহলে আর কাউন্ট করবেন না। ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা সেটা দেখা যাক। পরীক্ষা খারাপ হবে কেন? পরীক্ষা খারাপ, কিছু কিছু জিনিস তো খারাপ হলেও তো এগুলো কনসিডার করা যাবে না। এমসিকিউ হলে এগুলো আবার খারাপ হওয়ার বিষয় নাও থাকবে। এমসিকিউ হলে হচ্ছে জাস্ট ক্লিক করবা রাইট অপশনে, মানে সেগুলো যদি তোমরা ভুল করো তাহলে সেটা তো বুঝতে হবে যে প্রিপারেশন ভালো ছিল না, পড়ো নাই, স্টাডি করো নাই। কিন্তু মনে তো হচ্ছে না যে স্টাডি করো নাই, স্টাডি তো করছো মনে হচ্ছে। থিওরিটিক্যাল জিনিসপত্র ঘাটাঘাটি করতেছো, তারা তো অবশ্যই পড়াশোনা করছো। তাহলে কনফিডেন্ট থাকো, এত ইয়ের হওয়ার কিছু নাই, অরিড হওয়ার কিছু নেই এত। ঠিক আছে তাহলে বুধবারে হচ্ছে 11টার দিকে ইনশাল্লাহ আমরা পরীক্ষা শুরু করে দিব। আর আমি ওইভাবে নাও ইয়ে থাকতে পারি, তোমরা জি। তোমাদের মতন পরীক্ষা দিয়ে দিবা আর কি, অটোমেটিক ফর্ম অফ হয়ে যাবে আর কি টাইমের পরে। ওকে, ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকো, ভালো করে পরীক্ষা দিবা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।